তুমি নিজেকে আইডেন্টিফাই করতে চাও অভিনেতা হিসেবে, নট আ কন্টেন্ট ক্রিয়েটর। একদমই, আমি অ্যাক্টিংটাই করতে চাই। আর আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনও এমন একটা ফিল্ড যেখানে মানুষ অ্যাক্টিংই করে। লাইফে যখনই কোনো একটা ডাউন পয়েন্ট আসে তখন এটাই মনে হয় আবার বাঁকুড়া ফিরে যেতে হবে না। যে মেয়ে তোমার কাজ বুঝবে না সে তোমাকে কোনোদিনই বুঝতে পারবে না। 14 টাকা আমি যেটা আরেকবার শুনি না, শুধু প্রেম করার জন্য পালিয়ে গেছিলেন, অ্যাড কর যে বিয়ে করবো বলে পালিয়ে এটা গেছিলেন। খুব স্প্রেড হয়েছিল বাঁকুড়াতে, তুমি জানো? হ্যাঁ আমি জানি। Seriously? ভাই ক্লাস 10 এ একটা ছেলে বিয়ে করার জন্য পালিয়ে এটা গেছে, এটা খুব তার মানে বাবা গোটা বাঁকুড়া জেনে গেছিল। কলকাতার বাইরে থেকে এসে যারা কলকাতায় আসে আজকে তাদের নিয়ে হবে আড্ডা। মানে আমি তো দুর্গাপুরের, বাকি দুজন বাঁকুড়ার। এই কনভারসেশনটা শুরু হলে এই দুজন পাশ থেকে এমন কথা বলতে শুরু করবে যে আমি লাইভ লাইটের বাইরে চলে যাব। আমার সঙ্গে এখন মির্চি সৌমিত্র এবং মুকুল কুমার। জানা তো? জানা তো? সেটা ওরা জানে, ওটা ওরই জানে যে জানে কিনা সেটা ওরাই জানবে। বাট সৌমিত্র আর মুকুলের দুজনের জার্নি খুব একভাবে শুরু হয়েছে। দুজনেই কলকাতার বাইরে থেকে, দুজনেই অন্য কিছু করতে চেয়েছিল, একই জায়গা থেকে। একই জায়গা থেকে। মানে এটা কিন্তু আমার ইন্ট্রোডাকশন হওয়ার কথা। তুমি মানে ও আচ্ছা ঠিক আছে। মানে এটাই হয় কিন্তু যে মানে ফ্রিল্যান্সে যারা এমনি কন্টেন্ট ক্রিয়েট করে, ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা কিন্তু মাঝে মধ্যেই চাকরির জীবনে এরকম ঢুকে পড়ে। মানে ঠিক যেরকম এখন মুকুল চলে এলো আর কি, সৌমিত্র চলে এসেছে। মুকুলের একটা অডিশন মির্চি বাংলায় আরজে হওয়ার জন্য। তার মধ্যে আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, প্রেরণাও এসছে আজকে, ঠিক আছে। এবং ঘটনাচক্রে বলে রাখি, প্রেরণা এবং মুকুল দে আর রুমমেটস। তো প্রেরণা যথারীতি আজকেও কেয়ারটেকারের মতন করে চলো বাবু সোনা আঁকার ক্লাসে যাবে করে নিয়ে এসছে। প্রেরণা হয়তো প্রেরণা আসছে না, বাট প্রেরণা পাশ থেকে নিজেও বসে হাসছে এটা নিয়ে যে একটা অদ্ভুত এরকম কম্বিনেশনে আড্ডা হবে আজকে। আমরা জেনারেলি আনপপুলার ওপিনিয়নে যেটা করি, আমরা একটা এরকম ডিজাইনার বুটিক স্পেসে বসে থাকি। আজকে আমরা একটা ক্যাফেতে বসে আছি, কারণ আমরা বাঁকুড়ার, আমরা বুটিক স্পেস বুঝবোই না। ক্যাফে এসছি, ওটাই আমাদের বিরাট ভাগ্য ভালো ভাই। একটাই দোকান হিট আছে, কেস অফ টেক্সটাইল। আরে এটা বাঁকুড়া একটা খুব ফেমাস শাড়ির দোকান। হ্যাঁ মানে আমরা মানে আমার- ব্র্যান্ডের নাম তো নিতে পারবো না। না না নিয়েছি যখন নিয়েই নি। তাহলে ওটা হচ্ছে বাঁকুড়া। হ্যাঁ এটা বলিস না। এটা কি? ওটা চিনবে না, এটা তো চিনবে। যাকে আমাকে ফোকাস করতে না, আমার 3 তলা মল পুরোটাই শাড়ি। এবার বুঝলি আমি আমি উঠে যাচ্ছি না বল, ভাই, বল। উঠে যাচ্ছি। আমার যেটা সবচেয়ে অদ্ভুত লেগেছে ব্যাপারটা কি হয়েছে, ও আচ্ছা দেখছি, interview হ্যাঁ, ও দেখছি। দেখছে পাশ থেকে বসে। দেয়ার আ লিটল সুইট ক্যাট হিয়ার। এই ক্যামেরা দেখা যাচ্ছে না, অন্য একটা ক্যামেরা আছে সেটাতে দেখা যাবে। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা তো দুজনেই বাঁকুড়া, হ্যাঁ। ইনফ্যাক্ট একই জায়গা থেকে, মানে বাঁকুড়া শহর থেকে। হ্যাঁ। কোনোদিন একে অপরের সঙ্গে দেখা হয়নি? খুব বাজে প্রশ্ন, আমি জানি এটা, বাট তাও জিজ্ঞেস করলাম। আমি দেখেছি একবার, কিন্তু আমি তখন খুব ছোট ছিলাম। তুমি যে বললে তুমি খুব ছোট ছিলে যখন তুমি দেখেছো সৌমিত্রকে, হ্যাঁ। আমার কাউন্টার বেস্ট কোয়েশ্চেন হচ্ছে সৌমিত্র তাহলে কতটা বুড়ো? মানে আমি খুব ছোট ছিলাম তখন, তো আমি আমিও মোটামুটি ছোটই ছিলাম তাহলে। হ্যাঁ, কি মানে করে হয়? ছোটই ছিল, মুকুল ছোটই কিন্তু ছিল। সত্যিই খুব ছোট। মুকুল বল 25। 27 ভাই, কি বিশাল ছেলে। না না, ওকে ওকে দেখে মনে হয় ও 25। হ্যাঁ, আমাকে দেখে 16 মনে হয়। 16 হ্যাঁ 16 বছর বয়সে লোকের এরকম ছাগল দাড়ি গজায় অ্যাজ ইফ। বাট হ্যাঁ, কখন দেখেছিলে? এটা ভাবতে দিলে when I was in class 6 I think। কোথায় দেখেছিলে এটা? কোথায়? এই জায়গাটা আমার মনে নেই, বাঁকুড়াতেই কোনো একটা জায়গাতে দেখেছিলাম, বাঁকুড়া। বাজারে মনে হয়। হ্যাঁ বাজারে কিছু একটা কিনছিলাম, আলু পটল সবজি। মাচানতলা বা মাচানতলায় দেখবে। হ্যাঁ রাইট। বাট তুমি সৌমিত্রকে না জানলেও সৌমিত্রর এক্স যে আরেক হাফ, তাকে তো তুমি খুব ভালোই জানো। এটা তার কি? নাম সৌমিত্র। উন্মেশ দা। উন্মেশ দা, হ্যাঁ। এটা কি বলে দিল সৌমিত্র? কি করে কি করে? মানে আমার বেটার হাফের নাম মুখে নিলাম, ভগবান। না, এটা এক্স বেটার হাফ, এখন বেটার হাফ নয়। ওই আর কি। তোর এখন বেটার হাফ হলে কিন্তু তোর চাকরি চলে যাবে। হ্যাঁ কারেক্ট, গুড গুড বয়। হ্যাঁ, তো তুমি উন্মেষকে কিভাবে চাও? উন্মেশ দাকেও চিনি, ওই আর কি মানে সিনেমা বানাতো। তো তখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলে তো এরকম কিছু জানতাম না, ওরা মোবাইল টোবাইল দিয়ে সিনেমা বানাতো। তো তখন ওই সূত্রে আর কি দেখা, ওরমভাবে মুখছে না। কারণ আমার যারা বন্ধু আছে, তার যে দাদা আছে, তাদের দাদাদের গ্রুপ বেসিক্যালি, তো সেই সূত্রেই আর কি ছিল। নাইস। তা এই তখন যে সৌমিত্রকে দেখেছো, মাঝখানে পরিচয় ছিল, হ্যাঁ। এখন সৌমিত্রকে দেখছো, কি বুঝছো? গ্লো করছে মুখে এখন, অনেক গ্লো চলে এসছে, রোগা হয়ে গেছে চাপে, আই থিঙ্ক চশমার পাওয়ার বেড়েছে, কালো পড়তে আই থিঙ্ক খুব মানে চালু করেছে, ব্ল্যাক ফ্রেম ব্ল্যাক জামা। আর তো কিছু নোটিস করতে হবে, মনটাই কালো। আর চুপ হয়ে গেছে, আগে অনেক কথা বলতো। ভাই এটা তো আমাদের অপমান ভাই, আমরা তোকে চুপ করে দিয়েছি। না না, এই তো আজকে কথা বলতে এসেছি, চিন্তা করিস না, চাপ নিস না ভাই। আগে সৌমিত্রদা খুব ফ্রিলি কথা বলতো আমার সাথে, এখন 10 বার ভাবে এটা বলবো, এটা কি বলবো।
আমি মুকুলকে চিনি যখন থেকে আমি কন্টেন্ট বানানো শুরু করেছি, which is কত বছর আগে? which is 4-5 বছর আগে। এবং মুকুলকে আমি প্রথম যেটা জানতাম যে মুকুল হচ্ছে প্রাইমারিলি ডিওপি। দেন আমি দেখলাম ও অ্যাক্টিং, মানে ওর অ্যাক্টিং দেখলাম বাই ডিফল্ট বাদলদা সেই প্রথম সেই চোখে পড়ার মতো যে বাবা এই ছেলেটা তো হেভি। দেন তারপর আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা জানতে পারলাম যে ভাই বাঁকুড়ার থেকে, এবং আমাদের একজন জুনিয়র আছে যে আমাদের দুজনেরই খুব ক্লোজ ফ্রেন্ড। তো সেই সূত্রে তারপর আস্তে আস্তে মুকুলের সাথে আমার প্রথমবার দেখা হয়েছে কোথায়, একটা পার্টিতে। এবার একটা পার্টিতে না এইখানে দাঁড়িয়ে যায়, একটু পজ দে। তুই একটা পার্টিতে, আই নো হাউ ইউ আর, মানে সৌমিত্রর ব্যাপারে নিশ্চয়ই নিজে বলবে। সৌমিত্র ব্যাপারটা, সৌমিত্র ভীষণ এরকম থাকে, মানে আমি অন্তত ওকে এরকম দেখেছি। ও মাঝে মাঝে এরকম গুলাবিলা হয়ে যায়, বাট আদারওয়াইজ ও এরকম। তো তুই একটা পার্টিতে মুকুলকে কি অবস্থায় রেখেছিলি এটা আগে বল। দুজনেই আমরা সেই অবস্থাতেই আছি। জেনারেলি যেটা হয় আমাদের পার্টিতে, আমরা মানে সবার শেষে আমরা বেরোই সব পার্টিতে, কারণ ফ্রি কা খানা পিনা মিল রা হ্যায় জাহাঁ পে। বোতল খালি করা ইজ ইম্পর্টেন্ট। জলের বোতল গাইস, ইয়েস জলের বোতল। প্লিজ বেশি বোতল করো না, আবার আমাকে এখানে একটা টিকার বসাতে হবে। আমি চাই না, এটা এডিটরের খুব চাপ হয়। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো সেখানে আমাদের সেখানে আলাপ করে আমরা 3-4 ঘন্টা ওই দিন প্রচন্ড ভাট বকেছিলাম। প্রচুর। আর অফকোর্স লাইক অল কন্টেন্ট ক্রিয়েটার্স আমরা প্রমিস করেছিলাম ভাই প্রচুর কন্টেন্ট বানাবো, একসাথে প্রচুর কন্টেন্ট বানাবো। সৌমিত্রদা আমাকে বলেছিল কালকেই আয়, কালকেই আয়। তবে সেই কালটা আজকে হয়েছে, কালটা আজকে আজকে আমরা ফাইনালি একটা কন্টেন্ট বানাচ্ছি, তাও কার জন্য মুখে দিন। তো এই যে মুকুলকে তখন দেখেছিলি যখন কন্টেন্ট তুই ক্রিয়েট করতিস ইন্ডিপেন্ডেন্ট ভাবে, মুকুল এখনো করছে, তো কি চেঞ্জ দেখলি তুই মুকুলের মধ্যে? এখন আমি যেটা দেখি মুকুল অনেক সিরিয়াস হয়ে গেছে। মানে মুকুল এটা কি মানে কম কথা বলে সিরিয়াস না, কাজের প্রতি সিরিয়াস? কাজের প্রতি অনেক ডেডিকেটেড হয়ে গেছে। মানে ও একটা প্ল্যাটফর্মকে খুব ভালো করে ধরেছে, উইচ ইজ ইনস্টাগ্রাম, এবং সেখানেও প্রচন্ড ভালো গ্রো করছে। মানে একটা সময় আমার মুকুলের সাথে কথা ছিল, যে সময়টা তোর ওই 55K ফলোয়ারে তুই অনেকটা টাইম স্টাক ছিল, 1 বছরের মতো। তখন আমার ওর সাথে কথা হতো, তখন ও একটু এদিক ওদিক এটা ট্রাই করবো, যেটা নিয়ে ও বেটার বলতে পারবো অফকোর্স। বাট এখন আমি বুঝতে পেরেছি হি ইজ নট ফোকাসড রাইট নাও। ও জানে ভাই যে আমি যেটা চাই সেটা আজ থেকে 10 বছর পরে পেলেও বা 5 বছর পরে পেলেও এটা আমার পাথ, এই রাস্তাটা দিয়ে আমাকে হাঁটতে হবে, এবং সেটাতে ইজ রানিং অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি যেটা মুকুলকে জিজ্ঞেস করতে চাই যে এই যে সৌমিত্র যেটা করছে, ও তো একটা ট্র্যাকে দৌড়চ্ছিল, এখন সাইড ট্র্যাক হয়ে গেছে, তো এই সাইড ট্র্যাকে কি তুমি কখনো দৌড়তে চাও? আপাতত তো চাই না। মানে সাইড ট্র্যাক আমার জন্য মনে হয় যে আমার জন্য সাইড ট্র্যাকটা হচ্ছে কন্টেন্ট। আমি তো মেনলি অ্যাক্টিংটাই করি, তো ওটার উপরেই আমি বেশি ফোকাস থাকি সারাদিন। তো আমার জন্য সাইড ট্র্যাক হচ্ছে কন্টেন্ট, যেটা আমাকে মনে হয় যে এটা বানানোতে আমার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমার অ্যাক্টিংয়ের দিক দিয়েও, আমার লেখার দিক দিয়েও, হিউমারের অনেক ব্যাপার স্যাপার, হয়তো অনেক জিনিস আমি রিসার্চ করছি, সেখান থেকে হয়তো কিছু পাচ্ছি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে অ্যাক্টিংয়ে সামহাও হেল্প করছে আমাকে। এই জন্যই আমার জন্য সাইড ট্র্যাকটা হচ্ছে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশন, কারণ অ্যাক্টিংয়েই আমি পুরো এগিয়ে যেতে চাই ইন ফিউচার। না কিন্তু মানে এটাও নাকি মাই সোর্সেসে জনশ্রুতি নাকি এটা রয়েছে, বেসিক্যালি সৌমিত্র আমাকে এটা বলেছে যে তোমার নাকি মাঝখানে কী সব হয়েছিল, তুমি নাকি কার একটা ইনফ্লুয়েন্সে ঠিক করেছো নাকি সাউথ ইন্ডিয়া চলে গিয়ে তুমি হায়দ্রাবাদে বেসড কোনো কাজ করবে, তুমি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তুমি নাকি সব চাটি বাটি তুলে দিয়েছিলে, কি হয়েছিল? মানে আগে কার ইনফ্লুয়েন্সে বলো? কার ইনফ্লুয়েন্সে বলছো? তো আমার যে এক্স গার্লফ্রেন্ড, সে বেসিক্যালি সাউথে কাজ করে। তো এবারে আমার একটা সাউথ ইন্ডিয়ান মিউজিকের প্রতি আলাদাই ভালোবাসা, সেটা 2015 থেকে, যখন থেকে আমি হস্টেলে ছিলাম সাউথ ইন্ডিয়াতে বোর্ডিংয়ে। তো ওদের গান সিনেমা দেখে আমি বললাম যে ভাই এগুলো কী বানাচ্ছে এরা, মানে এগুলো তো আমি দেখিনি কোনোদিন, এরকম গান তো শুনিনি। তো তখন থেকে একটা ইন্টারেস্ট গ্রো করে। আর লাস্ট কিছু বছর যদি আমি দেখতে যাই, তো আফটার বাহুবলী বলা যেতে পারে যে সাউথ ইন্ডিয়ান ফিল্মস মানে বেসিক্যালি পুরো প্যান ইন্ডিয়াতে ছেয়ে গেছে, শুধু প্যান ইন্ডিয়া না, পুরো ওয়ার্ল্ডে বেসিক্যালি। তো আমার মনে হয় যে সেখানে ওই রেকগনিশনটাও থাকে, সেখানে ওই রেসপেক্টটাও থাকে, ভালো কাজও করছে। তো আমার মনে হয়েছিল যে আমি যদি, যেহেতু অ্যাক্টিংটা শিখিনি কোনো দিন, তো আমার অ্যাক্টিংটা একটু শেখা দরকার, একটু গ্রুম করা দরকার অ্যাক্টিংটা নিয়ে। তো সেই জন্য আমি চেন্নাই শিফট করি রাজীব মেনন স্যারের কাছে। তো লাক এত খারাপ যে ক্লাসটা চালু হয় না, আমাকে আবার শিফট করতে হয়, কলকাতা ফিরে আসতে হয়। তারপরে তো প্রেরণা আমাকে 1 ঘন্টার ক্লাস দিয়েছিল যে কন্টেন্ট বানা, তারপর আই স্টার্টেড মেকিং কন্টেন্ট। হ্যাঁ, এবারে 1 ঘন্টার ক্লাসটাতে আসি, ঠিক আছে? প্রেরণা মুকুলকে একটা 1 ঘন্টার পেপটক দিয়েছিল, একদম, যেটার পর আমি জানতে চাই কি কি বলেছিল প্রেরণা। মানে প্রেরণার একটা বলার ধরন আছে, আমি তো ওর সঙ্গে একটা এপিসোড শুট করেছি, আমি জানি, মানে ও কিভাবে ঠিক শুরু করেছিল একটু যদি বল। প্রেরণা আমাকে, মানে আমি প্রেরণাকে ফোন করেছিলাম যে ভাই আমি তো চেন্নাই থেকে শিফট করে গেলাম, ফ্ল্যাটও ছিল না তখন, যেহেতু আমি এখানে যে ফ্ল্যাটটাই থাকতাম ফ্ল্যাটটাও ছেড়ে দিয়েছিলে। তো আমি একটা বন্ধুর ফ্ল্যাটে ছিলাম। তো
তো মেঝেতে ঘুমাতাম, এরকম একটা ব্যাপার, কারণ গ্রীষ্মকালটা প্রচুর গরম, ওর রুমে এসি ফেসি কিছুই ছিল না, এত ডিপ্রেসড। আমি প্রেরণাকে ফোন করলাম যে ভাই এরকম এরকম ব্যাপার, আমার মনে হচ্ছে আমাকে বাঁকুড়া শিফট হয়ে যেতে হবে। এই কথাটা যখন আমার মাথায় আসে যে আমাকে বাঁকুড়া ফিরে যেতে হবে, আমি ভাবি জীবনে সব শেষ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমাকে বললো যে কেনই তুই ফিরে যাবি, তোকে লোক চেনে, তুই অ্যাক্টিং করিস ভালো, তুই একটু কন্টেন্ট বানা। কন্টেন্ট তো বানাতে পারবো না, এত ডিপ্রেশন নিয়ে তো মাথায় কিছু আইডিয়াস তো আসতে পারে না। ও বলছে যে না আমরা তো আছি, আমরা হেল্প করব, আমি হেল্প করবো। বললাম তুই থাকিস সোদপুরে, তখনও আসতো ভিডিও বানাতে। ইনফ্যাক্ট আমি কন্টেন্ট বানাতেও তখন জানতাম না ঠিক করে যে কী হয় ব্যাপারটা, ও আমাকে লেজিট লিখে দিত কন্টেন্ট যে তুই এটা বানা। তো আমি ওরমভাবে বানানো চালু করলাম, ও এসে ভিডিও বানানো চালু করলো আমার সাথে। মানে প্রেরণা বেসিক্যালি তোমার একটা ক্র্যাশ কোর্স করিয়েছে পুরো। এবার গাইজ আমি বলে দিতে চাই, ঘোষণায় প্রেরণা দাস আর কিছু করুক না করুক ক্র্যাশ কোর্স করাচ্ছে। যারা ভালো, হ্যাঁ অ্যাড্রেসটা বলো না please। চলে যাবেন, এবং সেখানে কিন্তু ক্র্যাশ কোর্স করার পাশাপাশি আপনি ক্র্যাশ কোর্স করে, ওই যে হয় না খবরের কাগজে বেরোয় এই ছাত্র বা ছাত্রটি আমাদের এখানে পাশ করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, একদম বসে আছে পাশে নিদর্শন। শি ওয়াজ ভেরি হ্যাপি যখন মানে মানুষজন ভিডিও দেখা চালু করলো, আস্তে আস্তে ভিউজ আসা চালু করলো, প্রথম মিলিয়ন গেল, তখন ও তো খুব খুশি, বলছে এই তো প্রাউড মম। হ্যাঁ, এই প্রাউড মম ব্যাপারটা কাজে লাগিয়ে এখন রুমমেট হয়ে গেছে, তাই তো? না সেটা তো আমরা পরে ডিসকাস করেছি, কারণ ও একা থাকতে পারে না, ও অনেক চব্য আছে, লাইট জ্বালিয়ে ঘুমোয়, একা থাকতে পারবে না, ভয় লাগে। আর তোমার এরকম কোনো চব্য নেই তো? আমার একটা সিকিউরিটি গার্ড লাগতো, তোমার একটা মানে তোর একটা মানে কোচ। আমি তোকে বলি যে আমাকে ফেটটি করে গেটের বাইরে রেখে বসিয়ে দেবে। সৌমিত্র আবার কিছুক্ষণ আগেই ওকে বলেছে, কিন্তু যখনই বলেছে যে বাঁকুড়া ফিরে যাওয়া মানে সব শেষ। আই ওয়ান্ট টু নো দ্যাট পার্ট, মানে তোর কখন এরকম হয়েছে? এটা ওই ফিল করতে পারে। একদম মানে আমি 2019 কলেজ শেষ হওয়ার পর যখন কলকাতায় আসি, তখন আমি উন্মেষদা একটা জায়গাতে থাকতাম, অ্যান্ড কোভিড হওয়ার পর আমাদের বাঁকুড়া ফিরে যেতে হয়। এবং সেই সময় অ্যাকচুয়ালি বাঁকুড়া মিমস গ্রো করেছিল। সেখানে ওই 4-5 মাসের টাইমে যখন ফ্যামিলি স্কেচ হিট করছে, যদুবাবুর ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, দেন আমরা স্পিন অফ বানালাম, তখন মানে দ্যাট ইজ দ্য মোমেন্ট যখন আমরা বুঝলাম পয়সা হি পয়সা হ্যাঁ। কারণ তার আগে অব্দি না ব্র্যান্ড ডিলস পাওয়া যায়, ইউটিউব অ্যাডসেন্স খুব বেশি না, আর যখন ব্র্যান্ড ডিলস ঢুকতে শুরু করে না, তুই ভাই এই একটা হয় না, খাবি না ছড়াবি, ঠিক আছে এমনিতেই বাড়িতে বসে আছিস, 1 পয়সা দিতে হচ্ছে না, দেন আমাদের মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছে, খুব ভালো ইত্যাদি। দেন তারপর তো বাঁকুড়া মিমস থেকে বেরোনো, এবং বাঁকুড়ায় যখন পরের চ্যানেল শুরু করলাম 5-6 মাস ছিলাম, এবং কোথাও না কিছু হচ্ছিল না। তখন আমাদের মনে হয়, আমরা যারা এই ছোট শহর থেকে, আমাদের মনে হয় অলওয়েজ যে কলকাতা চলে গেলে কিছু একটা হিলে হয়ে যাবে। হ্যাঁ মানে কারণ বাঁকুড়াতে থেকে আমার জন্য, মানে আমাদের সবার জন্য মনে হয়েছিল যে কলকাতা ইটস আ বিগ অপরচুনিটি। হ্যাঁ, আমরা অনেক কিছু হাওড়া স্টেশনের বাইরে নামবো আর বড় প্রোডাকশন, আরে দাদা কোথায় ছিলেন, আসুন, এটাই আমরা ভেবে আসি, ঠিক আছে। বাট রিয়েলিটি তো সেটা হয় না। তো আমি যখন 2022-এ আবার কলকাতা শিফট করলাম, তখন আমি ভেবে নিয়েছিলাম যে এটা আমার লাস্ট শিফট, এরপর মানে ইটস মেক ইট অর ব্রেক ইট। এবার আমি আর বাঁকুড়া ফিরে যেতে পারবো না, কারণ বাঁকুড়া ফিরে গেলে কি করব, বিকজ ওখানে ওই স্পেসটা নেই যেখানে তুই কন্টেন্ট বানাবি, সত্যি নেই, মানুষজন নেই, সারাক্ষণ তোর সাথে কন্টেন্ট নিয়ে কথা বলার দুটো লোক নেই। এখানে যেমন তুই বেরোলেই কারণ না কারোর সাথে ইন আ স্ফিয়ার যেখানে লোকজন কন্টেন্ট বানাচ্ছে, ওখানে নেই ভাই কেউ। অ্যান্ড আমি দেখি অনেক মানুষ যারা বাঁকুড়া থেকে কন্টেন্ট বানাতো এবং বানাচ্ছে, তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিকজ সেখানে ওই কালচারটা নেই, ওই স্পেসটা নেই। সো হ্যাঁ ভাই, মানে এখনো মানে লাইফে যখনই কোনো একটা ডাউন পয়েন্ট আসে, তখন এটাই মনে হয় আবার বাঁকুড়া ফিরে যেতে হবে না। মানে এটা আমাদের জন্য ইটসেলফ আ বিগ স্ট্রাগল যে আমরা ওখান থেকে এখানে এসেছি, একদম এসে এখানে থেকেছি, এখন সেটেল হওয়ার চেষ্টা করছি, আর এই মোমেন্টে যদি ফিরে যেতে হয় আর তো জীবনে বাঁচতে পারবো একদম এইটুকু ফর শিওর। একদম মানে আমার মনে আছে আমি যখন 21 বছর বয়সে, যখন 3 বছর পর আমি রিয়েলাইজ করছি কি গ্র্যাজুয়েশনের সময় আমার 21 বছর বয়সে তখন যদি দুর্গাপুর ফিরে যেতে হতো, যেটা ও বললো যে 0 থেকে আবার শুরু করা, সেটা তাও সহজ। কিন্তু 25-26-এ এসে একটা কিছু অ্যাচিভ করে নিয়ে, যেখানে তোমার একটা পাবলিক স্পিকিং এর জায়গা আছে, যেখানে পাবলিক তোমাকে চেনে, সেখান থেকে ফিরে গিয়ে না সেটা একটা সামাজিক প্রেশার, যে ভাই আমি যদি যাই আমাকে আরো 10টা লোককে ফেস করতে হবে। আরো একটা জিনিস আছে আমার মনে হয়, যারা একদম কম বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছে না, তাদের পক্ষে আবার ফিরে যাওয়া ইজ আ বিগ। ও যেমন ধর চলতে চলে গেছিল, রাইট, 14 না 15, আমি 17, তুইও আই গেস 17-18, তাদের ক্ষেত্রে আবার ফিরে যাওয়া ইজ আ বিগ ডিল। সো তোমার ছোটবেলা থেকে স্কুলিং পুরো বাঁকুড়াতে? হ্যাঁ, মানে 10th অবধি ডিএভিতে। হ্যাঁ, 10th এর পর থেকে তুমি 11-12 হচ্ছে আমার বোর্ডিং এ আন্ধ্রপ্রদেশে। আচ্ছা, এটা কি যখন বোর্ডিং এ গেলে তখন থেকে কি পাইলট হওয়ার শখ, নাকি ছোটবেলা থেকে ছিল? আমার মানে যখন থেকে আমার সেন্স হয়েছে, মানে যখন থেকে আমি বুঝতে পেরেছি যে মানে এই সব মানে
অ্যাসপেক্টগুলো কী কী হয়, ইঞ্জিনিয়ারিং এইসব, ওই 6 বলা যেতে পারে, 5-6 তখন থেকে। তো সেটা হলো না কেন? সেটা না হওয়ার পেছনে অনেক রিজনস আছে, বাট যেটা মেইন রিজন হচ্ছে আমার অ্যাডমিশনও হয়ে গেছিলো, সেটা ব্যাঙ্গালোরে জিআর ইউনিভার্সিটি, অনেকেই চেনে। তো এবারে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোয়, সেখানে আমার র্যাঙ্ক হয়ে যায়। আনলাকি, আমি চাইনি যে আমার র্যাঙ্কটা হোক। আমার বাবা বললো র্যাঙ্ক তো হয়ে গেছে, তাহলে আর ব্যাঙ্গালোর গিয়ে কি করবি, দিস ওয়াজ দ্য থিং। আমি বাবাকে বললাম যে কেন, আমার তো অ্যাডমিশন হয়ে গেছে, আমি তো পড়বো না, আমি তো এখানে পড়তেই চাই না। মানে কলকাতা ওয়াজ দ্য লাস্ট অপশন, যদি আমি কোথাও কলেজ না পাই তাহলে আমি কলকাতায় ভর্তি হবো, যেখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে তাহলে তো আমার 10 বার ভাবার মানে ইয়েই নেই, ভাবার বিষয়ই নেই। তো বাবা বললো যে না দেখ, এত টাকা তো আমি ইয়ে করতে পারবো না। একটা কলেজের তখন কত ফিস ছিল, আই থিঙ্ক 15-16 লাখ টাকা গ্র্যাজুয়েশনে, তারপরে আবার একটা ফ্লাইং স্কুলে যেতে হয় ফর দ্য লাইসেন্স অ্যান্ড অল। তো বললো যে এত টাকা দিয়ে আমি পড়াতে পারবো না। এবার আমার মনে হয়েছে যে আমি এমন কিছু চেয়ে বসিনি যেটা আমার বাবা দিতে পারবো, কারণ ওইটুকু তো ম্যাচুরিটি আমার মধ্যে ছিল তখন, যে আমি সেটাই চাই। সেটাই আমার খারাপ লাগার জায়গা ছিল, যে আমার বাবা হয়তো পারতো কিন্তু পড়ালো না। বাট যা হয় আর কি, কপালে যা লেখা আছে, তাহলে এটা হতো না। বাট এখন যখন তুমি বাড়ি যাও, যখনই যে রকম সময় যাও, এখন এটা নিয়ে বাবার সামনে কোনদিন মুখোমুখি বসেছো যে কেন? না, বাবার সাথে লাস্ট 2 বছর এইটা নিয়ে আর কোনোদিন কথা হয়নি। এর আগে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, বাবা 1.5 বছর মাঝখানে কথা বলেনি, অনেক সিন হয়েছে। মানে এখানে আমি কলকাতায় ভর্তি হয়েছিলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে মাকাউটে, তো ওখান থেকে আমি আবার ফার্স্ট ইয়ার পরে ড্রপ আউট করি, বাবা কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমি ফিল্ম মেকিং নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, বাবা বলে যে কী করবি এগুলো করে, এরকম একটা ব্যাপার। তো বাবা এখন বলবো না যে পুরোপুরি একদমই সাপোর্ট করে না, বাবা বলে যে যেটা তোর ভালো লাগছে কর। এই জায়গাতে আপাতত এসেছে, এখন হয়তো কাজগুলো দেখে না যেগুলো বেরোয়, দেখা যাক ইন ফিউচার যদি দেখে কোনোদিন মনে হয় যে না ছেলে কিছু ঢাঙ্কা করছে, তাহলে একটু দেখি। আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি এখন এত কাজ করে যাচ্ছ, যদিও তুমি জানো যে বাবা অতটা সাপোর্টিভ নয়, হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট কিপস ইউ গোয়িং? মানে যেটার পরও তুমি জানো যে ঠিক আছে চলো বাবা সাপোর্টিভ নয়, বাট আমি আমার কাজটা করব। আমার মনে হয় যে যেটা আমি করছি সেটা ইজ কিপিং মি হ্যাপি, আর আমার মুড ভালো করে দেয়। বেসিক্যালি আমি যদি একটা ভালো সিনেমাও দেখি না, আমার মুড খুব ভালো হয়ে যায়। আর সেটা শুধু আমার না, অনেকেরই হয়। বাট আমি যখন নিজে, আমরা বন্ধুরা মিলে একটা সিনেমা বানাচ্ছি, ওই প্রসেসটাকে না আমি খুব এনজয় করি। এই জিনিসটা হয়তো আমি কোনোদিন পাইলট হয়েও আমি এক্সপিরিয়েন্স করতে পারতাম না। তো এই প্রসেসটাতে থাকা আর এই প্রসেসটাকে এনজয় করা, এই দুটো জিনিস আমার মনে হয় যে আমাকে খুব, মানে আমাকে অ্যাজ আ হিউম্যান বিংও অনেক চেঞ্জ করেছে আস্তে আস্তে। মানে আমার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিয়েছে অনেক ডিসিশন মেকিংয়ে। তো এই প্রসেসটাকে আমার খুব ভালো লেগে গেছে। তো এই প্রসেসটা থেকে আমি আর বেরোতেই চাই না। এই জন্য আমি ডিসাইডই করে নিয়েছি। মানে আমি ইনফ্যাক্ট 2022-এ তুমি যখন এসেছো, যখন তুমি এখানে শিফট করলে, তখনও যখন তোমার সাথে আমার একবার কথাও হয়েছিল, তখন আমি বলছিলাম ঠিক আছে দেখা যাবে, হচ্ছে হোক না, চাকরি করে নেবো, কি আছে, জীবনই তো, এরকম একটা ব্যাপার। তো তারপরে যখন কাজটা ভাইরাল হলো, মানুষ চিনলো, তা বললাম যে ঠিক আছে, টাকা চলে আসছে, দুটো কাজ করে নিচ্ছি। তারপরে আমার মনে হলো যে না, এটাই করি, মানুষ এত ভালোবাসছে যখন, তাহলে এটার উপরেই ওয়ার্ক করি, ক্রাফটটাকে আরও একটু শেপ দিই, আরও যদি আমি করতে পারি, এটার পেছনে যদি খাটতে পারি, টাইম দিতে পারি। তো সেটাই ওয়াজ দ্য মোটো, যে না আমি এটাই করবো। আমার এইটা দেখেই সৌমিত্রর কাছে একটা খুব মানে আমার প্রশ্ন আছে যে তুই বেসিক্যালি বাঁকুড়াতে পড়াশোনা করলি, তারপর তুই কলেজ পড়তে পাঞ্জাবে গেলি, কলেজে তুই পাঞ্জাবে কলেজ করলি, করতে করতে তুই কিন্তু তুই কলেজে থাকাকালীন কোর্স চেঞ্জ করলি, কারেক্ট? তারপর তুই আবার দাবিটা কি লাইফ নিয়ে? আমিও করেছি কিন্তু। হ্যাঁ, মানে আই রিয়েলি ওয়ান্ট টু নো, বিকজ সো তুই জানিস খানিকটা, মুকুল যেহেতু চেনে না বলে, আই এম সামবডি হু ইজ অ্যান ওভার থিঙ্কার প্ল্যানার। মানে যদি ফ্রেন্ডস দেখেছো, আই এম ইয়োর মনিকা, মানে আই এম প্ল্যানিং এভরি লিটল থিং। মানে আমি যখন এরকম মানুষদেরকে দেখি, আমার না খুব অবাক লাগে যে কি করে হয়, মানে কি করে লোকে পারে। তুই হোয়াট ড্রাইভস ইউ টু ডু দিস? দ্য ফ্যাক্ট দ্যাট থিংস আর আনপ্ল্যান্ড, তোর ভয় করে না কেন, বা তোর কেন মনে হয় না যে এটা হওয়া উচিত ছিল আমার সাথে? না, আমি না আমার পুরো লাইফটাকে ভীষণ আনপ্ল্যান্ড ভাবেই দেখে এসেছি ভাই। আমি নিজেকে মনে করি আমি অ্যাট টাইমস প্রচণ্ড ওভার কনফিডেন্ট, ঠিক আছে, প্রচণ্ড ওভার কনফিডেন্ট। আমার মনে আছে আমি ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছি, এবং মাই ইনফেমাস ক্লাস 10 অ্যান্ড দ্যাট থিং, যাই হোক, দ্যাট থিং হচ্ছে আমি ক্লাস 10-এ প্রেম করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, এবং তার পরের দিন বাবা আমাকে, পরের দিন ভোরে রাত্রে পালিয়ে গেছিলাম, এবং পরের দিন ভোরে বাবা আমাকে বাড়ি থেকে, মানে আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে তুলে এনেছিল। না, শুধু প্রেম করার জন্য পালিয়ে গেছিলেন, অ্যাড করে যে বিয়ে করবো বলে পালিয়ে গেছিলেন? হ্যাঁ, মানে সেরকম একটা ইচ্ছে ছিল, তার কারণটা হচ্ছে আমার মনে হয়েছিল বাড়ির ব্যাপারটা খুব স্প্রেড হয়েছিল বাঁকুড়াতে, তুমি জানো? হ্যাঁ, আমি জানি। ভাই ক্লাস 10-এ একটা ছেলে বিয়ে করার জন্য পালিয়ে যাচ্ছে, তার বাবা গোটা বাঁকুড়া জেনে গেছিল। মানে প্রচন্ড, মানে আমার বাড়িতে, আমার ভাইরাল হওয়ার আগেই ভাইরাল, আমার বাড়িতে ল্যান্ডলাইনে
ফোন আসতো যে সৌমিত্র দা কি বাড়িতে আছে না পালিয়েছে, অ্যাকচুয়ালি এটা আসতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সো এইরকম যখন সিচুয়েশন হচ্ছে তখন ক্লাস 10 যে টেস্ট পরীক্ষা হচ্ছে সেখানে আমার বন্ধুরা জিজ্ঞেস, তুই কিছু লিখছিস না কেন? মাই অ্যান্সার ওয়াজ যে আরে আমি যদি এখন লিখে দিই তোরা তো জেনে যাবি আমি কত পড়াশোনা করেছি। সো আই ওয়াজ অলওয়েজ দ্যাট ওভার কনফিডেন্ট, মানে আমার মনে হতো লাইফে কিছু না কিছু একটা হয়েই যাবে, অ্যান্ড যে কিছু না কিছু একটা হয়ে যাবে এই থট প্রসেসটাই ভাই আমাকে সারা জীবন মানে চালিয়ে নিয়ে গেছে। কারণ আমার মনে হয়েছে অলওয়েজ যে কোনো না কোনোভাবে আমি আমার পেট চালিয়ে নেবো, বিকজ আমার লাইফ থেকে বিশাল কিছু এক্সপেকটেশন নেই। মনের কথা বলে দিই, মানে আমার মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের এক্সপেকটেশন নেই, আমার কোনো মানে বাসনা নেই যে এই শহরে আমি যদি থাকি আমার একটা বাড়ি থাকতে হবে, আমার নেই। আমি 1 বছর ছাড়া ছাড়া ভাই এগ্রিমেন্ট চেঞ্জ করে আবার একটা নতুন ফ্ল্যাটে ঢুকে যেতে পারবো। আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, নান এট অল। আমার জাস্ট ওই একটু খাবার দাবার, একটু জামা কাপড়, একটু বাড়ি, একটা মাথার উপরে ছাদ, এন্ড আই এম সর্টেড। আমার মানে এটা মানে মুকুল যেহেতু রেজোনেট করছে, আমি অ্যাকচুয়ালি আনতে চাই মানে এটা এই লাইফস্টাইলটা মনে হয় না কখনো একটা সময়ের পর যে ধরো আজকে এটা লাইফস্টাইল হিসেবে আমার মাথার উপরে ছাদ, পেটের ভেতরে খাবার এরকম হলেই হবে, কিন্তু তোমার ক্রাফটের ক্ষেত্রে যে কথাটা তুমি বললে, তুমি সিরিয়ালে অভিনয় করেছো, তুমি ওয়েব সিরিজে করেছো, তুমি মিউজিক ভিডিওতে কাজ করেছো, তুমি এখন নিজের কন্টেন্টও করছো, এখানেও তো তুমি সেই অর্থে জাগল করছো। তো এখানে মনে হয় না যে এখানে অ্যাটলিস্ট আমার সেটেল করে যাওয়া উচিত? না, আমার মনে হয় যে একটা মানে এটা আমি জানি না, মানে এটা ছোট মুখে বড় কথা হয়ে যাবে। একটা অ্যাক্টরকে যদি একটা অ্যাক্টর নিজেকে বেঁধে নেয় যে আমি শুধু সিনেমাই করব বা আমি শুধু সিরিজই করব, আমার মনে হয় যে অনেকগুলো এক্সপ্লোর করার জায়গা ও মিস আউট করে যায়। তো আমার মনে হয় যে একটা অ্যাক্টরের সব কিছুই করা উচিত, সে সিনেমাও করুক, সে সিরিয়ালও করুক। সো ইউ বেসিক্যালি ওয়ান্ট, তুমি নিজেকে আইডেন্টিফাই করতে চাও অভিনেতা হিসেবে, নট আ কন্টেন্ট ক্রিয়েটর? একদমই, আমি অ্যাক্টিংটাই করতে চাই। আর আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনও এমন একটা ফিল্ড যেখানে মানুষ অ্যাক্টিংই করে, সেটা শুধু ভার্টিক্যালি আমরা দেখতে পাই বেসিক্যালি। নাইসলি সেড। একদম ওই একটা জায়গা আমার মনে হয় যে ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের ছোট ছোট কন্টেন্ট যেগুলো আমরা বানাচ্ছি, ওটাও তো একটা প্র্যাকটিস হচ্ছে। আমরা লিখছি, ও লিখছে, সবাই লিখছি, আমরা সবাই মিলে লিখছি, পারফর্ম করছি, এডিট করছি, এটাও একটা প্রসেস। তো হ্যাঁ, একটা মিনি প্রসেস বলা যেতে পারে। নাইস। এই যে যাযাবর কনসেপ্টটা উঠে এলো, এটা থেকে পুরো মনের কথা বলে এবার মনের কথার দ্বিতীয় ভাগ, এই যাযাবর ব্যাপারটা কি রিলেশনশিপের ক্ষেত্রেও সত্যি? মানে ইউ ডোন্ট ওয়ান্ট টু সেটেল ইন রিলেশনশিপ, ব্যাপারটা কি এরকম? আমি কি মুকুলকে দিয়ে শুরু করবো না তোকে দিয়ে? মানে তোর তো অনেক লম্বা ইতিহাস। আচ্ছা হ্যাঁ, মুকুল শুরু করো। মানে এই যাযাবর ব্যাপারটা, এটা কি মানে আমি একটু ভাইয়ের অ্যান্সার গুলো দেখে নি যে ভাববো কোন টেমপ্লেটে যেতে। আচ্ছা, ভাবতে হবে আমাদের অনেক কিছু। না কেন? আর দেখো, প্রেরণা অ্যাজ আ কেয়ার গিভার আগেই বলে দিয়েছে ছেলে আমাদের ভালো ছেলে, কিন্তু ছেলে সম্পর্কের ক্ষেত্রে একটু ঘেঁটে ফেলে আর কি। যেটা ছেলে কেন ঘেঁটে ফেলে? না, আমার মনে হয় যে এই জীবনে ক্লাসের ভালো সেই ছেলে। হ্যাঁ ম্যাম, মানে বলছি আমি তো পড়াশোনাটা করে এসেছিলাম, কিন্তু আপনি তো জীবনে যেরকম সেটেলমেন্টের একটা টাইম আসে, এখন এই যে কন্টেন্ট বানাচ্ছি বা কাজ করছি, এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, একটা বয়সের পর আমার মনে হয় যে আমার মা বাবাকে আমার সাথেই রাখতে হবে, আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। তো ওইটার একটা টাইম আছে, এখনো 4-5 বছর আছে আমার কাছে। তো সেই জায়গায় আমার যদি মনে হয় যে যার সাথে আমি এখন আছি, তুমি কি এখন কারোর সঙ্গে আছো? না, আমি এখন কারোর সাথে নেই। মুকুল কুমার জানাই সিঙ্গেল। আমি এখন গার্লস, আর ইউ রেডি টু মিঙ্গল? অফ কোর্স ইয়েস। না, এখন না। বাজে কথা। ও আচ্ছা, এখন কি একটু কমপ্লিকেটেড স্ট্যাটাস? কমপ্লিকেটেড বেসিক্যালি মানে কিছুদিন মানে কিছু মাস আগেই ব্রেকআপ হয়েছে, তো একটা জিনিস থেকে বেরোতে টাইম লাগে পুরোপুরি। বাট ঠিক আছে, এটা এপিসোডটা যতদিনে যাবে ততদিনে আশা করছি মুভ অন করে যাবে। গার্লস, ইউ ক্যান হান্ট হিম ডাউন, স্লাইড ইনটু দ্য ডিএমস। তুমি ডিএম উত্তর দাও তো। অনলি ব্র্যান্ডস। সৌমিত্র লাইফটা আরো সহজ। সৌমিত্র শুরু করেছিল এটা বলা যে ক্লাস 10-এ পালিয়ে গেছিল, বাঁকুড়াতে ফেমাস হয়ে গেছিল, বাড়িতে ফোন আসছে, এবং এটা কি তুমিও শুনেছো তখন? হ্যাঁ, অবভিয়াসলি, কেনই শুনবো না? কারণ মানে বললাম না, আমার যে বন্ধুগুলো ছিল তাদের দাদাদের গ্রুপ বেশি। হ্যাঁ, সো তুমিও শুনেছো যে একটা ছেলে এরকম পালিয়ে গেছে, ওরে সাবাস। তো তারপর তুই তো ক্লাস 10 এরকম ওভার কনফিডেন্সের যে ব্যাপারটা বলছিলি যে তুই দেখিয়ে দেবো লড়কে লেঙ্গে হিন্দুস্তানের ব্যাপার ছিল তোর, তো সেই ওভার কনফিডেন্সটা কি তোর কোথাও রিলেশনশিপেও থাকে, নাকি সেখানেও তুই যেরকম বলছিস আর কি আমি আনপ্ল্যান ভাবেই এগোই সেভাবে এগোস? বিকজ আমি এই কারণে বলছি, কারণ তোর বয়সটা কোথাও কি ওর থেকে একটু বেশি, এবং ও যে জায়গাটা আজকে আছে তুই সেই জায়গাটা আমরা এখনো 14ই আছি, ছেড়েই দে। ও যে জায়গাটা আছে তুই সেটা ছেড়ে একটা সাইড ট্র্যাকে অন্য একটা লাইনে এসেছিস। সো বিকজ আই সিন আ লিটল মোর, সেই জন্য তোকে জিজ্ঞেস করছি। না, আমার ওভার কনফিডেন্স থাকে না প্রেমের প্রতি, আমার ওভার কমিটমেন্ট থাকে। উস্তাদ জাকির খান বলেছেন যে আমরা ছেলেরা অলওয়েজ ওভার কমিটমেন্ট আন্ডার অ্যাচিভমেন্ট করি, মানে 4 তারা টেনে এনে দেবোটা বলি ভাই, আমরা সবাই বলি। বিকজ আমাদের মানে এবার তোকে চলে আসতে একটু
একটু জ্ঞান দিয়ে দিই, একটু এভলিউশনারি কনসেপ্ট থেকে দেখতে হবে তোকে। মানে তোকে কি সব ব্যাপারে বিজ্ঞান নিয়ে কথা বলতে না না, হবে? আমি খুব সোজা ভাষায় বলছি। জেনারেলি না তুই বলবি না, কারণ তুই ফিজিক্স নিয়ে পড়েছিস কলেজে বলি, তুই বায়োলজি বলছি। জেনারেলি সমস্ত মানে অ্যানিমাল স্পিসিসের ক্ষেত্রে এটা দেখা হয় যে ছেলেদেরকে ফাইট করতে হয় টু গেট এ গার্ল, হাউএভার টক্সিক, হাউএভার ম্যাসকুলিন ইট মাইট সাউন্ড, ঠিক আছে? তো আমরাও ছোটোর থেকে এটাই দেখে এসেছি, এটাই বুঝে এসেছি, অ্যান্ড আমাদের অলওয়েজ মনে হয়েছে, এবং এটা আমার কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় আমরা সব আমাদের নিজেদের লাইফের বাবাদের দেখেছি যে মাদেরকে প্রচুর ওভার কমিটমেন্ট করতে এবং একটাও না ফুলফিল করতে। একদম, এটা আমরা দেখেছি। এবং এই একটা বিষয় মানে ইনহেরেন্টলি আমাদের মধ্যে কিভাবে চলে এসছে আমি জানি না, আমি কনসিয়াসলি সেটাকে কাটানোর চেষ্টা করছি। এবার সেটা চলে আসে বলতে পারিস ম্যাচুরিটির অভাবেও বলতে পারিস, বা যেভাবে মানে বড় হয়েছি সেভাবেও বলতে পারিস, বাট হ্যাঁ চেষ্টা করছি। বাট আমি প্রচন্ড ওভার কমিটমেন্ট করি। হ্যাঁ হ্যাঁ দেখা করতে তো ডেফিনেটলি, হ্যাঁ সিনেমা একদম, তারপর আর এগুলো হয় না। অ্যান্ড দেন তারপর একটা পারসেপশন ক্রিয়েট হয় যে ছেলেটা হয়তো সিরিয়াস নয় ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু মিসকমিউনিকেশন। তুই সিরিয়াস নয় এই যে ট্যাগটা, এই ট্যাগটা তোর মাঝে মাঝে ইচ্ছে করে না যে আমি এটা সরিয়ে দিই? সেম গোস ফর মুকুল অলসো। কখনো মনে হয় না যে ভাই আমি লোককে বলি ভাই আমি সিরিয়াস, জাস্ট দ্যাট পরিস্থিতি আমার সঙ্গ দিচ্ছে না? এক্স্যাক্টলি এটাই আমরা বলার সিচুয়েশনে তো খুব বাজেভাবে এটাই আমরা বলার চেষ্টা করি। মানে সেটা কি বলতে পারো? আমি বলি না, হ্যাঁ সেটা আমি বলি, মুখের উপরেই বলি। হ্যাঁ মানে কিন্তু তোমার ক্ষেত্রে এবং সৌমিত্র ক্ষেত্রে এটা সত্যি, বিকজ এই যে পাবলিকলি যেহেতু লোকে চেনে না, এটার কি কোনো ব্যাগেজ বা এটা কোনো কিছু রিলেশনশিপে আসে? মানে ডাজ দ্যাট ম্যাটার? আমার আজ অব্দি আসেনি। আমার ইনিশিয়ালি এসেছিল যখন আমি কলেজে একটা প্রেম করতাম, তখন আমার এসেছিল, কারণ তখন আমি সদ্য অ্যাক্টিং করা চালু করি। তো যাকে আমি ডেট করতাম শি ওয়াজ নট রেডি ফর লাইক যে যার সাথে আমি আছি সে শুটে যাচ্ছে অন্য একটা মেয়ের সাথে, তাকে প্রেম করতে হচ্ছে শুটে, তো সে ওটা নিতে পারতো না। তো সেটা টক্সিক হয়ে যায় একটা টাইমে। তো আই ডিসাইডেড কি না ভাই কাজটা আগে, কাজ তোমাকে বাঁচিয়ে রেখেছে, কাজ তোমার জন্য টাকা পয়সা এনে দিচ্ছে, কাজের জন্য তোমাকে লোকজন চিনতে পারছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেখানে যদি তুমি একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও, সে মেয়েটা তোমার কাজ বুঝতে চায় না, যে মেয়ে তোমার কাজ বুঝবে না সে তোমাকে কোনোদিনই বুঝতে পারবে না। শুধু মেয়ের জন্য না, ছেলের জন্যও যায় এটা একদমই। বাট আমার মনে হয় যে এটা মানুষ হিসেবে ভ্যারি করে। যদি তোমার কাজ কেউ না বুঝতে পারে, সে তোমার লাইফস্টাইলই বুঝতে পারবে না, তোমাকে কী বা বুঝবে? তো তোমার পপুলারিটিটা কখনো তোমার রিলেশনশিপে না মানে এইসব কোনোদিনই আমার হয়নি। মানে সেটা যদি হয় তাহলে হয়তো আমি মানে ওরম মেয়ের সাথে কোনোদিন থাকতেই পারবো না, মানে সেটা আমি আগেই জাজ করে ফেলি। আমার ক্ষেত্রে মানে কাজের জন্য মানে ধর তোকে লোকে চেনে, তোকে রাস্তায় বেরোলে লোকে ছবি তোলে, লোকে জিজ্ঞেস করে দাদা বাঁকুড়া মিমস আবার কবে হবে, তোকে জিজ্ঞেস করে হবা হ্যাঁ দাদা বলছি উন্মেষদার সাথে একটা ভিডিও কি আর পাবো না, এইটা বা দাদা কি হয়েছিল, কেন হলো, এই যে তোকে এটা করে। তোর কথার কথা তুই তোর প্রেমিকার সঙ্গে কোথাও একটা বসে কফি খাচ্ছিস, বা ধর তুই বাস স্ট্যান্ডে বসে প্রেম করছিস, এবার বাসে উঠবি, একটা মনোমালিন্য হচ্ছে, হঠাৎ করে পাশ থেকে একটা হাত এগিয়ে এলো এরকম ভাবে, সেলফি তোলার হাত, ঠিক আছে? এই যে পপুলারিটিটা, এইটা কি কোথাও তোর রিলেশনশিপে একটা সমস্যা করে? ভীষণভাবে করে মানে প্রচণ্ডভাবেই করে। এর চাইতেও বড় আমার যেটা ভয় লাগে যে আমার মানে আমি তো একটা সময় প্রচুর কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট সো কল্ড ভিডিও এবং ফরম্যাটে বানিয়েছি। তো আমার সবচেয়ে ভয় লাগে যে আমার সাথে যে থাকছে সে কেন খিস্তি খাবে। মানে এটা তোর সঙ্গে আগে হয়েছে? এটা আমার সাথে আগে হয়েছে এবং আমার মানে আমার খারাপ লাগে। আমার বাবা মাকে মেসেজ করে খিস্তি মারা হয়েছে ইত্যাদি। হ্যাঁ মানে আমার বাবাকে মেসেজ করে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবার ঘটনা হচ্ছে যে এইটা আমার একটা ভয় লাগে, এবং এর পাশাপাশি যেটা ভয় লাগে একদম মানে এই বছর 14 ফেব্রুয়ারি একটা গল্প বলি ছোট্ট করে, অফিস করতে হয়েছে। সরস্বতী পুজো প্লাস 14 ফেব্রুয়ারি অফিস কাকে শোনাচ্ছিস? আমি অফিস করেছি, তুই এসব বলে ওর কাছে আমাদের ইমেজ খারাপ করছিস। না আমরা কাজ করেছি, তুমিও কন্টেন্ট ক্রিয়েট করেছো তো 14 ফেব্রুয়ারি 14 তারিখ। হ্যাঁ 14 হ্যাঁ বলো। আমরা 13 তারিখ অবধি কাজ করেছি, 14 তারিখ আমরা পোস্ট করেছি, ওটাই কাজ ছিল। ওটা খুব মানে কাজের মধ্যেই ছিলাম সবাই। যাই হোক, তো 14 তারিখ অবধি আমি অফিসে কাজ করেছি, আমার দেখা করার কথা ছিল, যেখানে যাওয়ার কথা ছিল, অফকোর্স সেখানে যেতে পারিনি। এবং আমাদের একটা ছোটখাটো মনোমালিন্য চলছে একটা মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে, এবং সেখানে হঠাৎ করে 3 জন এক এক করে এলো, দাদা দাদা দাদা। আমি মানে আমাকে শাহরুখ খান শিখিয়েছে ভাই যে লাইফে কোনোদিনও যারা তোমার কাজ পছন্দ করে তাদেরকে না বলতে নেই। তো ঠিক আছে, তারপর আমরা গেছি কফি হাউসে 14 ফেব্রুয়ারি। কফি হাউসে গেছি, ওয়ার্স্ট ডিসিশন অফ মাই লাইফ। কফি হাউস ঠিক করছে, একটা মেয়ে এলো, সে এসে বললো যে আমরা উঠে যাচ্ছি, তোমরা বসবে তো বসো। তোমরা বসলাম গিয়ে, সেটা 45 মিনিট উঠলো না, বকে গেল 14 তারিখ। অ্যান্ড নাও ইউ ক্যান ইমাজিন যে তারপর আমার সাথে
কি হয়েছিল, কতটা আমাকে হিস্তি খেতে হয়েছিল, ঝাড় খেতে হয়েছিল, সব হয়। হয়, এগুলো ফ্যাক্ট। এবার আমার মনে হয় প্রেম জিনিসটাই হচ্ছে ওই ভাঁড়ের চায়ের মতো, আচ্ছা। গরম থাকে, চা খেতেও ভালো লাগে, একটু ফু দিয়ে যদি তুমি খেয়ে নাও তাহলে ব্যাপারটা মিটে গেল। ওয়াও, এটা রিল কাটবো আলাদা করে। এটা রিল কাটবো, এটা মানে সহ্য হলো না আমার, না কি একটা বদহজম হয়ে গেল। আচ্ছা, এটা কি প্রেরণার ইনফ্লুয়েন্স, যেহেতু রুমমেট হিসেবে একসঙ্গে থাকছো? না, আমি প্রেমটা ভালোই করতে পারি, কিন্তু ডিপেন্ড করছে কার সাথে করছে। যদি কেউ ভালো কেউ থাকে তো কিন্তু অবভিয়াসলি। প্রেরণা তো দুর্ধর্ষ প্রেমের কোচ, কারণ প্রেরণা প্রেম করে, প্রেরণা আমাকে প্রেমের ক্লাস দেয়, তারপরে মাঝে মাঝে আমাকে দিতে হয়। বয়ফ্রেন্ডের কোনো চাপ নেই যে প্রেরণা এবং অন্য একটি ছেলে একসঙ্গে থাকছে, which is amazing, I love it. বিকজ প্রেরণার বয়ফ্রেন্ডের সাথে আমি খুব ক্লোজ। হ্যাঁ, এবং প্রেরণা মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করে, কারণ মাঝে মাঝে পাশ ফিরে দেখে বয়ফ্রেন্ড পাশে নেই, চলে গেছে পাশের ঘরে। হ্যাঁ, এতটাই টান থাকা এটা অন ক্যামেরাও বলতে পারে। এটা ভাইয়ের প্রতি টান এরকমই থাকা উচিত। মানে ব্রোম্যান্সটাও কিরকম একটা অ্যাডাল্টারেটেড একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। প্রেরণার খুব সমস্যা এতে, মানে প্রেরণা খুব সমস্যায় আছে। আচ্ছা, এবার এই যে বিস্তারিত আড্ডাটা হলো উইথ ওয়ান্টনস কফি, তোমরা কি খেলে? এইটা আমি কিছু একটা কফি খেলাম যেটা ঠান্ডা ছিল, কোল্ড কফি। কোল্ড কফি, সো হোয়াটএভার। এই যে খাবারের সঙ্গে দাবারের একটা আড্ডা হলো, এটার পরে আমরা একটা প্রচন্ড ফান গেম খেলবো, which is called Whisper Challenge. এটা কি করতে হয়? We are back. Whisper Challenge featuring মির্চি সৌমিত্র and মুকুল কুমার জানা। মির্চি সৌমিত্রটা বারবার এই জন্যই বলছি, কারণ যাতে তুই মির্চি সৌমিত্র টিকে যাস till the time the episode ends, কারণ এই ইনফ্লুয়েন্সারের আমার কিন্তু ভালো লাগছে না। তুই কিন্তু হ্যাঁ, আমি ঘর কা ভাই আছিস তো? হ্যাঁ, ঘর কি মুরগি, কিন্তু একদম ভুলিস না। যাই হোক, প্রথম শব্দ ফিশ ফিশ। ফিশ 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 কি? ফিশ ফিশ পি পি ইয়েস ইউ শুড পি ফিশ ফিশ। আচ্ছা, পরেরটাই যাই। টিপটাপ কি? টিপটাপ টিপটপ, ক্লোজ টিপটাপ টিপটপ। নাইস। কেউ একটা কিন্তু স্কোর শিটে লিখে রাখো বা কেউ একটা মার্ক করে রাখো। আমি কিন্তু বলছি আমি গানে কনসেন্ট্রেট করে ফেলছি মনে হচ্ছে বেশি। আর তো ভালো গান বাজাচ্ছে। হ্যাঁ, খুব ভালো গান, দেখ খুব ভালো গান। ওকে, নেক্সট পরেরটা যাই। ধাঁধা। ধাঁধা কাদা, ধাঁধা সাদা, ধাঁধা দাদা। ধাঁধা। আমি যেটা ভাবছি সেটাই। তুই কি ভাবছিস আমি কি করে জানবো? আরেকবার বলো, আরেকবার। মুকুল টেলিপ্যাথির জোর নেই। আরেকবার আমি বুঝতে পারছি না। ধাঁধা দাদা, ধাঁধা। ছেড়ে দে। হবে না। টিকটিকি। টিকটিকি 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 টিকটিকি। কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবেড়ালি আরেকবার। কাঠবেড়ালি বিড়াল, কাঠবেড়ালি। ঠিক যাচ্ছিস? আদা ভোঁদা। খুব ডিফিকাল্ট। হাঁদা ভোঁদা। হাঁদা ভোঁদা কি? হাঁদা ভোঁদা। 14 আমি কিছু বুঝতেই পারছি না, এরকম করে চলে যাচ্ছে। ওকে হ্যাঁ। 14 টাকা। এটা তো ছড়াবে। কি 14 টাকা। আমি জানতাম এটা ছড়াবে। 14 টাকা। 14 টাকা। আমি যেটা ওটা না। আরেকবার শুনি। 14 টাকা। 14 টাকা। নাইস। দাঁড় আরো আছে। হয়ে গেছে। ও বাবা, আমি এটা কি যে বলতে যাচ্ছিলাম তুমি ভাবতেও পারছো না। আমি তো ওই জন্যই বললাম এটা। কিক পেয়ে গেছে। না, তোকে অন্য গান দিতে হবে। কি করতে হবে? না তুই এখানে আসছে না। করে গেল। চিকেনি চাউমিন। রোহিত নেই তো? এটা আমার পরে মনে পড়েছে। যাই হোক, তাই কি বলছিস? শুনতে পাচ্ছিস কি বলছিস? ওর কথাটা শুনতে পাচ্ছিস কি বলছি? ও আমার কথা কি করে শুনতে পাচ্ছিস? আমি ওর কথাটা একটু শুনতে পাচ্ছি। ফুল ভলিউম দে। ফুল ভলিউমই আছে, তুই নিজে চেক কর, দেখ পুরো ফুল ভলিউম। পাচ্ছি না। পাচ্ছিস না তো? ঠিক আছে। পাচ্ছি না। চিচিং ফাঁক। চিচিং ফাঁক। এই এত আস্তে আমি বলছিলাম না। একটু চিচিং ফাঁক। চিচিং ফাঁক। চিচিং ফাঁক।
আস্তে চেঁচাচ্ছিস কেন? ও তো হেডফোন শুনতে পাচ্ছে। তুই নিজে ইশারা করে কথা বলছে। ওকে, গোবর গণেশ। গোবর গণেশ, গোবর গণেশ, সবুজ গোবর গণেশ, গোবর গণেশ, লবণঙ্কা, গোবর গণেশ, এছড়ে পাকা। এচড়ে পাকা, পাড়া, এচড়ে পাকা, এচড়ে পাকা, এচড়ে পাকা। এরকম ও করে বললে আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, এটা ফলস হয়ে গেছে স্যার, হ্যাঁ। সরি। বাঁকুড়া মিন্স। বাঁকুড়া মিন্স, বাঁকুড়া মিন্স। ইস ইস, এটা এটা জাগে থাক থাক। কি কথা হচ্ছে ভাই, আমি কিছু জানি না আবল তাবল। আবল তাবল। ভাই মিউজিকটা অনেক ড্রপ করলে আমি আবল তাবলটা শুনতে পেয়ে গেলাম, সো ফেয়ার পয়েন্ট নেবো। কি করে ড্রপ করলো? তো ড্রপ করলো না না, মিউজিক ড্রপ করেছে, আচ্ছা বিটটা ড্রপ, বিটটা ড্রপ। হ্যাঁ, আর শুনতে পাবি, আর শুনতে পাচ্ছিস? আর শোনা যাচ্ছে? আবল তাবল বলে দিলাম তো। আর এই, ঠিক জায়গাটা আছে, change হয়ে চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? আমরা শুনতে পাচ্ছি, তুই চেঁচিয়ে কথা বলিস না। ওটা তারে মানে বিরক্ত হচ্ছে আমাদের দেখে, তুই এত চেঁচাচ্ছিস। ফাইন। আচ্ছা, আর একটা শব্দ তুমি নিজে বানিয়ে বলো, কি বলতে চাও? বল কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি কি? লালটু ছেলে, লালটু ছেলে, নারকোল তেল, লালটু ছেলে, লালটু ছেলে, লালটু, তারপরে লালটু তেল, লালটু ছেলে, কি লালটু কে? কি বলছিস তুই? লালটু ছেলে। এটা এটা হয়ে গেছে, এটা শেষ, এটা ডান হয়ে গেছে, ডান। মাইন্ড ড্রপ ইট, ড্রপ ইট। উই আর লালটু ডান। ছেলে, লালটু ছেলে ভাই, লালটু ছেলে। যাকগে, কেন অনেকগুলো বলেছে, জানি না, অনেকগুলো পেরেছে, কাউন্টই করি। 4-5টা তো, 4টা তো। সৌমিত্র কটা পেরেছে সেটা ইম্পর্টেন্টই নয় ক্ষেত্রে। ইম্পর্টেন্ট হচ্ছে ও হচ্ছে ঘরকি মুরগি, ও বাড়িতেই থাকবে। যে বিশেষ অতিথি, পাশ থেকে প্রডিউসার হ্যাঁ বলেছে, এই পার্টটা যদি কাটা যায় এডিটে খুব ভালো, না হলে এটা থাকবে। সৌমিত্র ঘরের ছেলে, ও ঘরেই থাকবে, তাই ওকে, ও কটা পেরেছে ইম্পর্টেন্ট নয়, কারণ ওকে গিফটটা দেওয়া হবে না। গিফটটা পাবে আজকের বিশেষ অতিথি মুকুল কুমার জানা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাচ্ছেন, ফেয়ার প্লে। না, সেটা আমি জানি না, কারণ আমি দেখিনি কিছু, বাট উই ডু হ্যাভ দ্য গিফট অ্যান্ড উই আর হিয়ার টু গিভ ইট টু ইউ। গিফট পেতে কারই না ভালো পাওয়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চিনি। থ্যাংক ইউ। প্রেরণা পাশ থেকে বলছে, দেখটা কি আছে, কি আছে, কি আছে দেখ। ট্রেনার ট্রেনার কি দিয়েছিল? একটু ধর প্লিজ। মানে কেয়ার গিভার, ম্যানেজার, বাড়িতে কি রান্না হবে সেটা। ওর গিফট আমি নিয়ে নিই, ও আমার গিফট নিই। নাইস। এই যে ফেয়ার প্লে করে এই যে তুমি জিতে গেলে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আই উইশ ওয়ান থিং ফর ইউ মুকুল, যে তুমি এই ফেয়ার প্লে করে যেন জীবনেও জিতে যাও। ওফ প্লিজ, গড, সরি গড। মানে বিকজ আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে মুকুল খুব মিষ্টি একটা মানুষ, ঠিক আছে, মানে আমি বলছি না, মানে ওর জন্য ঘটকালি করছি না আমি, বাট আমি এমনি বলছি, মানে ছেলেটা খুব ভালো ছেলে, হ্যাঁ, খুব মন দিয়ে কাজ টাজ করছে। এবং একটা ছেলে যে বারবার খুব খোলাখুলি বলে যে হ্যাঁ বস, আমার মধ্যে ডিপ্রেসিভ থটস এসেছে, যতবারই মনে হয়েছে যে আমাকে বাঁকুড়া ফিরে যেতে হবে, আমি তাও হাসল করছি, আমি লড়ে নিচ্ছি, আমি একটা সময় ক্যামেরা আড়ালে ডিওপি থেকে এখন কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি করে নিচ্ছি। তো মুকুল বোধহয় সেই শিক্ষাটা দেয় যে হ্যাঁ, আমরা চাইলে করে নিতে পারি, হয়ে যায় বাস, তাই তো? লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, জাস্ট গো উইথ দ্য ফ্লো, আমার এটা মনে হয়। যদি তোমাকে তুমি নিজের থেকে যদি দেখছো যে তোমার কাছে অপরচুনিটি আসছে, জাস্ট দুবারও ভাববে না, কারণ ওই অ্যাক্টিং করার একটা ডিসিশন কিন্তু আমার লাইফটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি যখন একদিনের ডিসিশন ছিল, মানে আমি এরকমভাবে কোনো দিনই ডিসাইড করিনি জীবনে কিছু, একদিন শুধু আমার মনে হলো যে না, আমার করা উচিত। আমি দুদিন পর কলকাতায় এলাম, আমি করলাম, তারপর আমি 7 মাস পর বাড়ি গেছিলাম, এত কাজ করেছি। তো আমার মনে হয় যে লাইফে যদি এরকম কিছু ডিসিশন তোমাকে নিতে হয়, জাস্ট নিজের মাথায় একবারে যেটা আসবে সেটাই নাও, আর জাস্ট ঝাঁপিয়ে পড়ো, বাকিটা তো দেখা যাবে। বেসিক্যালি দ্য আনপপুলার ওপিনিয়ন্স অ্যান্ড দ্য ডিসিশন মেক ইউ পপুলার। বুঝেছো খোকা? বুঝেছো? হ্যাঁ একদম, টোটাল বুঝেছো তো? টোটাল। চলো অফিসে চলো, কাজ আছে। হয়ে গেছে আজকের মতন তোমার, ডান। হয়ে গেছে। আমার ব্যাপারে কিছু বললি না। মুকুলকে দেখে কি শিখেছে? মুকুল তুই কি বল, করেছে? তুই বল। তুই বল। আমি কেন বলবো? তুই আমাকে গেস্ট হিসেবে ডেকেছিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রেরণা বলো। আমি বলতে চাই খুব ভালো একজন ক্রিয়েটার,
যে নিজেকে একদম কিন্তু এতটা আন্ডাররেটেড ভাবিস না নিজেকে, একটু ও কিন্তু ক্লাস নেবে প্রেরণার কাছে, ঠিক আছে? আমি নেব। আজকে ফর্ম ফিল আপ করলো। হ্যাঁ প্লিজ আমি যেটা বলছি সেটা ভালো করে শোন, আর একটু নিজের উপর কাজ কর, পুশ ইয়োরসেলফ, কারণ 20s ইজ দ্য টাইম টু পুশ ইউ। কি আর কত পুশ করে দে ভাই, পুশ তুই করে দে ভাই। আমি যেহেতু তুই বললি, তুই চাইলি বলে আমি তোকে বলছি, চাইলি বলে, ঠিক আছে? আনপপুলার ওপিনিয়নের এই আমি শ্যুটটা করবো বা এই যে পডকাস্টটা করবো, এটার আইডিয়া আমার মাথায় এসেছিল বহু মাস আগে, মানে তুই জয়েন করারও আগে। বাট তুই যেদিন জয়েন করলি সেদিন তোর সঙ্গে আমাদের অফিসের ওই ছোটো কনফারেন্স রুমে বসে তোর জার্নিটা নিয়ে কথা বলতে গিয়ে আমার তখন মনে হলো বস সোল্ড, এটা করছি, হয়ে গেছে, এনাফ রেডি দিয়েছি, চ অফিসে চ, প্রচুর কাজ। বাই বাই গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মির্চি বাংলা এন্ড লাইক এন্ড শেয়ার, কমেন্টে জানাও কেমন লাগলো, এবং এটাও জানাও তোমরা পরের এপিসোডে কাকে গেস্ট হিসেবে দেখতে চাও। কি ভালো পারিস রে এসব, আমি তো একটু করতে হবে এগুলো। বাই।